জাহানারা ইমাম ছিলেন বাংলাদেশের সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত একজন রাজনৈতিক কর্মী। তিনি শহীদ জননী নামে বাংলাদেশে পরিচিত ছিলেন। তার বড় ছেলে শফি ইমাম রুমি 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ হবার পর তাকে এই উপাধিতে ভূষিত করা হয়। তিনি তার কর্মজীবন শিক্ষকতা দিয়ে শুরু করলেও পরে তিনি সাহিত্যে প্রতিষ্ঠিত হন। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তার বিখ্যাত গ্রন্থ 71-এর দিনগুলি, আর নিজস্ব ডায়েরি, যেটা পরবর্তীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে আখ্যায়িত হয়। তিনি 1992 সালে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃত্ব দেন। তার সাহস, দেশপ্রেম এবং ন্যায় বিচারের তিনি একজন অনন্য প্রতীক। আমাদের নারীরা তারা সর্বক্ষেত্রে তাদের বিচরণ, তারা এমন কোনো জায়গা নেই যেখানে তাদের বিচরণ নেই। ঠিক তেমনি আজকে আমাদের যিনি অতিথি কানিজ ফাতিমা, তিনি একাধারে একজন উদ্যোক্তা, একজন সুন্দরী সুশ্রী উদ্যোক্তা এবং সঙ্গে তিনি একজন সফল নারী উদ্যোক্তা। তার জানা অজানা অনেক কথা আমরা আজকে জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছেন সেই সুশ্রী সফল নারী উদ্যোক্তা কানিজ ফাতেমা। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমি তো আমার মতো করে একটু বললাম, আপনি একটু আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন একটু ছোট করে আমার দর্শকদের বলবেন। ওকে, থ্যাংক ইউ আপু। আমি কানিজ ফাতিমা, মোহাম্মদপুরে থাকি। তো টিচিং প্রফেশনে ছিলাম আমি 12 ইয়ার্স। তো এই করোনাকালীন সময়ে দেখা গেছে যে প্রচুর টাইম হাতে, তখন অনলাইন ক্লাসের পাশাপাশি আমি আমার দুটো পেজ ওপেন করি। একটা হচ্ছে বুটিক্স, যেটা দেশীয় প্রোডাক্ট আছে, আর যেটা আরেকটা হচ্ছে 2021-এ আমি যেটা ওপেন করি সেটা হচ্ছে ডিমার্ট, অর্গানিক পণ্য নিয়ে। এখন বর্তমানে আমি এগুলো নিয়েই কাজ করতেছি। ডিমার্টটাকে একটু হাইলাইট করতেছি যেহেতু নীলাম্বরীটা আমার একটা স্টেবল পর্যায়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আর হচ্ছে একটা আউটলেটের সাথে যুক্ত আছি আমি মোহাম্মদপুরে। ওকে, আউটলেটটা হচ্ছে আমাদের তাজমহল রোডে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা আপু, আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায় একটু বলবেন? আমি হচ্ছে সাগর কন্যা যাকে বলে, কুয়াকাটা। আর কুয়াকাটা এক্সাক্ট বাড়ি না, আমার বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা। আচ্ছা, আর কুয়াকাটাটা হচ্ছে আমার মানে চেনার একটা সহজ মাধ্যম, যে আমার বাসা থেকে অনলি 30 মিনিটস লাগে। আচ্ছা, ওখানে আমার হচ্ছে চাইল্ডহুড, তারপর কলেজ লাইফ ওখানে কেটেছে। আমি অনার্স করেছি ইডেন থেকে, ইকোনমিক্সে অনার্স মাস্টার্স। এরপর তো আমার বৈবাহিক লাইফ শুরু হয়ে গেল। চমৎকার। আপনি ছোটবেলা থেকে কি আপনার মনে হতো যে আমি আমার নিজস্ব পরিচয় বড় হব, একটা আইডেন্টিটি, যেটা আপনার কি মনে হতো যে সবাই আমাকে নিজের নামে চিনবে, এরকম কিছু ছিল? তা তো অবশ্যই ছিল, স্বপ্ন তো অবশ্যই আকাশচুম্বী স্বপ্ন ছিল। আচ্ছা, হয়তো আচ্ছা। সেই স্বপ্নে পৌঁছাতে পারিনি, তবে চেষ্টা করতেছি। যেমন আমি Okay. টিচিং প্রফেশনে ছিলাম ঠিকই, কিন্তু আমার বাবা হচ্ছেন, আমার বাবা টিচার ছিলেন কিন্তু বিশিষ্ট মার্চেন্ট ছিলেন। আচ্ছা, তো ব্লাডের মধ্যে দেখা গেছে রক্ত, হ্যাঁ, আসছে। আচ্ছা, ব্যবসায়িক রক্ত। আমার সিনিয়র, আমার বোনরা, আমার নিজের বোনরাই বলে যে তুই বিজনেসটাকে কিভাবে বুঝিস এত। আচ্ছা, তো এখন দেখা যায় যে আমি তখন বলছি যে রক্তে বিজনেস আছে, তাই এই জন্য আচ্ছা। বুঝতেছি। রাইট, চমৎকার কথা বলেছেন যে রক্তে আসলে ব্যবসা থাকে। আর আমরা বলি না যে রক্তের সম্পর্ক বা রক্তের টান, এগুলো আসলেই সত্যি ব্যাপারগুলো। আচ্ছা, আমরা আপুর অনেক কিছু জেনে ফেললাম, এবার একটু জানি যে আপু আপনার এই ব্যবসাটা শুরু হয়েছে আসলে কবে থেকে? যদি আপনি বলেছিলেন করোনাকালীন টাইমে, তারপরেও এক্সাক্ট মানে আপনার কেন মনে হলো যে করোনাকালীন সময় আমার কিছু করব, বা আমি এই ক্লদিং নিয়ে বা আমি খাবার নিয়ে কিছু করব, কেন এটাই কেন মনে হলো? যখন অনলাইন ক্লাসের পাশাপাশি দেখলাম যে একটা হিউজ টাইম আছে, আর যেহেতু মাত্র সন্তান তো ও যেহেতু ছোট ক্লাসে পড়ে, তো আমার হাতে দেখলাম যে প্রচুর টাইম। আচ্ছা, তো তখন ভাবলাম যে আমি যখন আমার একটা নীতি হচ্ছে যেটা নিয়ে আমি ডেস্টিনেশন পর্যন্ত না যেতে পারবো ওইটা নিয়ে আমি কাজ মানে করে যাব, এবং ওইটা ডেস্টিনেশন না পাওয়া পর্যন্ত আমার একটা এথিক্স থাকে যে আমাকে কাজটা করতেই হবে। ওই লক্ষ্য থেকেই কাজটা করা এবং আগানো। আর
ভালোবাসা এবং সোজা কথা আমার একটা সন্তানের সাথে আমি আরো 2টা সন্তান ইয়ে করেছি, পালছি। হ্যাঁ পালছি। কারণ হচ্ছে মানে বিজনেসটাকে আমি বিজনেস হিসেবে দেখিনি, মানে সন্তানের মতোই মনে করেছি দেখেই আমি হয়তো বা এটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, বা সামনে আরো চিন্তা ভাবনা আছে। খুব সুন্দর বলেছেন যে ব্যবসাটাকে তিনি তার সন্তানের মতো করে জন্ম দিয়েছেন এবং লালন পালন করছেন। আসলেই কিন্তু তাই, আমাদের যে কোনো নারীদের, নারী পুরুষ নির্বিশেষে সবারই প্রথম উদ্যোগটাই কিন্তু তার সন্তানের মতো, কারণ সমান প্রিয় হয়, কারণ এই কারণে হচ্ছে সবাই ধরে রাখতে চায় আসলে। আমরা এই ব্যাপারগুলো জানলাম, খুব ভালো লাগলো যে সন্তানের মতো করে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে ডিমার্টটা নিয়ে। হ্যাঁ, ডিমার্ট এটা অ্যাকচুয়ালি কি কি পাওয়া যাবে? আমরা ডিমার্টে যদি অনলাইনে সার্চ দেই আমরা আসলে কি কি পাবো? এটা হচ্ছে এটার পেছনে আমার একটা এথিক্স কাজ করছে যে আমি যে কোনো জায়গার মানে খুব ফেমাস জিনিস নিয়ে, যেটা দিয়ে মানুষ উপকৃত হবে এবং রিয়েলিটি থাকবে, খাঁটিটা পাবে। কারণ আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে ভেজালেই ভরপুর, ভেজালটার জন্যই আমরা মানে আমরা স্বাস্থ্য সচেতন যারা, তারা চাই একটু খাঁটি, হয়তো একটু দাম দিয়েই কিনবে কিন্তু খাঁটি। কিন্তু আমার প্রোডাক্টের হচ্ছে যে আমি আমার এলাকাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি আমার এলাকার ঘি এবং বাটারটাকে আমি আমার পেজে রেখেছি। এবং এটা হচ্ছে এটা এতটাই রিয়েলিটি, মানে ছোটবেলার সেই ভাইবটা আমরা পেয়ে যাই, জাস্ট মেল যেটা। তারপরে কিছু আমরা ছোটবেলায় ওই যে ডাল দিয়ে মাখালে উপরে একটা সুন্দর একটা টলে পড়তো, রাইট, বাটারটা দিলে জাস্ট মোল্ড হয়ে যায়। আর বাচ্চাদের জন্য এটা হেলদিও, যথেষ্ট হেলদি এবং ঝটপট নাস্তা হয়ে যায়, মায়েদের জন্য সুবিধা, গৃহিণীদের জন্য টিফিনে দেওয়ার জন্য চমৎকার। আর হচ্ছে আমার আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি মানে প্রাইজিংটা খুব বেশি রাখি না, কারণ হচ্ছে আমি চাই যে সুলভে ভালো জিনিসটা পাক, যেটা সবার মধ্যে একটু স্প্রেড হয়ে যাক এবং ভালো জিনিসটা। এবং আলহামদুলিল্লাহ হচ্ছে 2021 সালে আমাকে অনলাইনে আমার নাম দিয়েছিল বাটার কানিজ। চমৎকার একটা নাম, বাটার কানিজ। আমরা নামটা পেয়ে গেলাম, আমরা এই নাম দিয়ে নিশ্চয়ই ইন ফিউচারে বলবো। তো বাটার কানিজের ডিমার্ট পেজে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক ঘি এবং বাটার, যেটা হচ্ছে ঘি বাটার না আরো আছে, আচ্ছা কি কি আছে? মধু আছে, তারপর সরিষার তেল আছে, আর যেটা স্পেশালিটি যেটা হচ্ছে আমার নিজের হাতের বানানো আচার। এবং এই আচারটা হচ্ছে আমি জাস্ট বাসায় খাওয়ার জন্য বানাতাম। তো আমার ছেলে তখন বলে, ও ক্লাস 7-এ পড়ে, তখন বলতেছে যে মামনি তুমি এত ভালো আচার বানাও, তোমার পেজে আপলোড করো। আমি বলি আচার পেজে দিব? বলে কি হ্যাঁ দাও। দেওয়ার পর তো দেখলাম যে ছেলের কথাই মানে অনেক। ইভেন আমার হচ্ছে স্মার্ট এক্সেলেটর থেকে আমার যে তেঁতুলের যে আচারটা, এটা গভর্নমেন্ট ভাবে সার্টিফাইড হওয়া। এবং এটা মানে আমি জাস্ট আচার মানে সসে কিভাবে ইনোভেশন করে স্টার্টআপে, ওইটাই দেখাইছি, ওইটা নিয়ে পিচ ডেক করেছি। ওয়াও। তো ওইটায় দেখা যায় যে সসটা তো হাইজিনিক থাকে না, সসের উপরই বেশি আমরা এটা বলতে বলতে আমার মুখ ভর্তি না একদম জল চলে আসছে যে তেঁতুল শুনছি, সস, তেঁতুলের সস, মানে খুবই লোভনীয়। আচ্ছা যাই হোক, এরপরে আরো শুনি। এরপর আছে হচ্ছে আপনার ড্রাইড ফিশ, যেটা শুটকি, এবং শুটকিটা আমার একেবারেই ঝরঝরে এবং ফ্রেশ থাকে। আমি যেই জিনিস, আমি কক্সবাজার ছিলাম 8 মাস বিয়ের পরে, তো ওইখানেরই একেবারে অথেন্টিক, মানে কেউ জানেও না স্থানীয় ছাড়া। যেমন শুটকিটা যাকে দিয়ে আমি আনাই, সে জাস্ট কামড় দিয়ে দেখে যে ওইটার মধ্যে 50% না 10% লবণ থাকবে। আর আমরা যেটা বাজার থেকে কিনি সেটাতে দেখা যায় 50% এবং পোকা থাকে, এই থাকে বিভিন্ন। মানে আমি ওইভাবে জিনিসগুলো ভিডিও কলে নিজে দেখেই আনে, আর বাকি জিনিস তো আমি নিজেই করি। সম্পূর্ণ আমার নিজের হাতের, এবং সিজনাল আচারগুলোই পাওয়া যায়। আর দেশের বাইরে তো যাচ্ছে, ইদানিং গেছে, এখন অর্ডার আছে আমের আচার, জলপাইয়ের আচার। বাহ, চমৎকার। একজন নারী সে ঢাকায় বসে বা নিজের পটুয়াখালী গিয়ে আপনাদের জন্য সে হচ্ছে সরিষার তেল ভেঙে আনছে এবং সেখান থেকে মধু নিয়ে আসছে, এরপরে কক্সবাজার থেকে সে হচ্ছে শুটকি নিয়ে আসতেছে। সো আপনাদের জন্য, আমাদের জন্য, আমরা যাতে অথেন্টিক খাবার সুলভ মূল্যে পাই, সে কারণে একজন নারীর এটা হচ্ছে প্রয়াস। চমৎকার। আইটেম আছে, সেটা হচ্ছে মশলাটা হচ্ছে বেশ রিনাউন্ড হয়ে গেছে, মানে শোরুম থেকে মশলাটা মানে খুঁজে খুঁজে নেয়। ইভেন আমি হচ্ছে মেজবানি, বিরিয়ানি আর যেটা শাহী গরম মশলা, এটা আমি একেবারে সাতকানিয়া থেকে, রাউজান থেকে, চিটাগাং রাউজান থেকে যারা স্পেশালিস্ট তাদের দিয়ে করাই, কারণ এটার স্পেশালিটি ওদের কাছে, রাইট।
আমরা পারবো না আসলে, সত্যি কথা, আমরা জাস্ট এটা সেলই করতে পারবো। চমৎকার বলেছে, একদম শুধু রাউজান থেকে সে হচ্ছে শাহি মশলাগুলো, বিরিয়ানির মশলা এবং কাবাবের মশলা এগুলো নিয়ে আসতেছে। তো কানিজ আপু দেখেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের বিখ্যাত বিখ্যাত পণ্যগুলো আমাদের সামনে সহজেই, যাতে আমরা একটা জায়গায় খুব সহজে সবকিছু পেয়ে যাই, সেই প্রয়াসটা চালিয়েছেন। এটা প্রয়াস কম বা উদ্যোগ কম, এটা হচ্ছে সেবাটাই বেশি মুখ্য আমার মনে হচ্ছে, কারণ তিনি যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন এটা আসলে অনন্য। আচ্ছা আপু, এবার একটু বলি যে আপনি হচ্ছে আচার বানাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি নিজে যেটা হচ্ছে সরকারি গভর্নমেন্ট কর্তৃক হচ্ছে সার্টিফাইড, তো আপনি নিশ্চয়ই শিখেছেন এই বিষয়গুলো। হ্যাঁ, তা তো অবশ্যই, অবশ্যই অনেক ট্রেনিং করেছি আমি, অনেক ট্রেনিং করেছেন, ইভেন গভর্নমেন্ট ট্রেনিংও পেয়েছিলাম। আচ্ছা, বেশ, সেটাও ইন্টারভিউর মাধ্যমে আমি সিলেক্ট হয়েছি। বাহ। তো সেটা আমি অবশ্য লাস্ট পর্যন্ত কন্টিনিউ করি নাই, কারণ এই আচ্ছা। একটা জিনিস আমি কন্টিনিউ করি নাই, কারণ আমি জানি যেটা ডেস্টিনেশন আমি দিতে পারবো না। সপ্তাহে 5 দিন ক্লাস ছিল, তো আচ্ছা, আচ্ছা। এই কারণে আমি এটা করতে পারিনি। কিন্তু এ নিয়ে আমি অনেক ওয়ার্কশপ, সেমিনার এবং প্রচুর ট্রেনিং করেছি। চমৎকার। দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা পণ্য যখন হচ্ছে সরকার কর্তৃক সার্টিফাইড হয়, তার পেছনে তার কত পরিশ্রম থাকে, কত মেধা থাকে বুঝতেই পারছেন। এবং সেই মেধাকে, সেই পরিশ্রমকে আপু কিন্তু একটা অনন্য জায়গায় তুলে নিয়েছেন। তিনি কিন্তু একের পর এক বিভিন্ন হচ্ছে ট্রেনিং করেছেন, ওয়ার্কশপ করেছেন, তার মেধাকে, তার হচ্ছে স্কিলটাকে তিনি আরও দিনকে দিন আরও ডেভেলপ করেছেন। তো আমাদের সবারই কিন্তু একটা ব্যাপার থাকে যে আমরা চিন্তা করি, না আমি তো অনেক জানি, লাগবে না, বা আমি অনেক রান্না করেছি, বা আমি সব কিছুই জানি। আমরা সব কিছু জানার পরেও আমার আপনাদের মেধাকে বা হচ্ছে স্কিলটাকে আরও যদি একটু ডেভেলপ করেন, তাহলে আপনি সুউচ্চ জায়গায় পৌঁছতে খুব একটা সময় লাগবে না। আচ্ছা কানিজ আপু, এবার জানতে চাই যে নতুন যারা উদ্যোক্তা, আমরা যারা নতুন, আমরা চিন্তা করছি যে হ্যাঁ আমরা আসলে অনেক ভালো পারি, তো আপনার কি মনে হয় যে তাদের আসলে প্রশিক্ষণ নেওয়াটা কতটা জরুরি? প্রশিক্ষণ তো অবশ্যই নিতে হবে, যে কোনো কিছুর কিন্তু একটা অভিজ্ঞতাটা কিন্তু অনেক বড় একটা আচ্ছা, ম্যাটার আচ্ছা। করে। যদি আমি মনে করি যে হ্যাঁ আমি পারি, তাহলে আর মনে হয় তাহলে আমি কিছুই পারি না, তাহলে আমি আচ্ছা, আচ্ছা। কিছুই পারি না। কারণ হচ্ছে যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো যে ধৈর্য ধরতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে, সময় দিতে হবে। যেটা আমি বলছি সন্তানের মতো, জাস্ট আমার একটা লাইফের পার্ট মনে করতে হবে যে এই কাজটা আমাকে একটা সময় বের করে এবং করতে হবে। যদি আমি এটার মানে ফিউচার চাই, যদি আমি এটাকে আগাই নিতে চাই, তাহলে তো আমাকে এইভাবে কাজ করতেই হবে। আপনারা যারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা নিশ্চয়ই কিন্তু বুঝতে পেরেছেন যে আপনার হচ্ছে পরিশ্রম করতেই হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। অনেকে হয়তো তড়িৎ গতিতে কিছু পেয়ে যান, আবার যারা পান না তারা হয়তো মুখ থুবড়ে পড়েন, বা আপনারা চিন্তা করেন নিরাশ হয়ে যান। তো আমি সবাইকে বলবো যে নিরাশ হবেন না, কারণ সময় কিন্তু কারো হয়তো বা সুফল দ্রুত বয়ে আনলেও, কিন্তু আমার মনে হয় সফলতা ধীরে আসাই ভালো, সেটা সহ্যও হয় এবং লংজিভিটিও হয়। আপনি এবার একটু জানতে চাই যে আপনি আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের তো আসলে অনেক প্রতিবন্ধকতা থাকে, আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটাকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আমার আসলে প্রতিবন্ধকতাটা ছিল বলতে, আমি একাধারে যেহেতু টিচিং এ ছিলাম, সাথে সাথে বিজনেসটা, তো একটু হয়ে যেত টাইমটা বের করা। এমনি ফ্যামিলি কোনো ছিল না, ওই ধরনের বাইন্ডিং ছিল না বা কোনো বাধাও ছিল না, বরঞ্চ আমি ইন্সপায়ার্ড হতাম। বাহ। আমার হাজবেন্ড যেহেতু এখন নেই, সে লেট, আচ্ছা। তো তার মাধ্যমে এবং সন্তানের মাধ্যমে, ইভেন আমার বোনরা, আমার ভাই বোনরা, মানে আমার আমার যারা আত্মীয় স্বজন সবাই আমাকে ইন্সপায়ার্ড করেছে। কারণ আমাদের ফ্যামিলিতে আসলে কেউ ফিমেল বিজনেস বা উদ্যোক্তা এই ধরনের কেউ নাই, আর এটা যে হতে পারে সেটা আমাকে দিয়েই তারাও গাইড করতো, এবং আমার বোনটা যথেষ্ট আমাকে হেল্প করতো মেন্টালি, যে হ্যাঁ তুমি যেটা করতেছো ভালো করতেছো, মানে এনকারেজ করতো। আচ্ছা আচ্ছা, চমৎকার। ভাই বোন সবাই এনকারেজ করতো, এবং আমার বোনরা তো দেখতো যে আমার অনলাইনে কি যাচ্ছে, কি হচ্ছে, কিভাবে অ্যাড দিচ্ছি, এগুলো মানে তারা কাজ খুঁটাই খুঁটাই দেখতো। এটা আমার খুব ভালো লাগতো।
চমৎকার চমৎকার। আপুর হচ্ছে ওরকম পারিবারিক বা আশেপাশে ওরকম কোনো প্রতিবন্ধকতা ছিল না, বরঞ্চ তার হাজবেন্ড তিনি এখন মৃত। আমরা তার জন্য জান্নাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং তার সন্তানেরা, তার ভাই বোনেরা তাকে এত পরিমাণে উৎসাহিত করেছে, তিনি কিন্তু সেই কারণে আরও এগিয়ে যেতে পেরেছেন। আমাদের সমাজে একটা বিষয় হয় যে আমরা হচ্ছে পেছনে টেনে ধরি, কিন্তু যারা হচ্ছে আপন মানুষ, যারা আমার রক্তের আত্মীয়, তারাই কিন্তু একমাত্র আপনাকে পুশ করবে যে তুমি উপরে ওঠো। তো আপুর ব্যতিক্রম না। আমাদের প্রশ্ন ছিল, আমাদের এটা থাকতো যে আপনাকে আসলে কারা অনুপ্রাণিত করেছে, তো আমরা কিন্তু সে উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনার হচ্ছে যখন আপনি ড্রাই ফুড নিয়ে আচ্ছা, আমরা কি ড্রাই ফুডটাকে হাইলাইট করি? আচ্ছা, আমার বুটিক্সটাও আছে, আচ্ছা। আমি পেজটা একটু নামটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে যেহেতু আমি প্রথমে এই ওপেন করেছি, কারণ এটা হচ্ছে নাম হচ্ছে নীলাম্বরী কাব্য। বাহ। এটা বেশ ভালো একটা পর্যায়ে আছে, আলহামদুলিল্লাহ। এই এখন একটা অর্ডারও আছে, অলরেডি আমেরিকার বাইরে যাচ্ছে। তো কম্বোগুলোই বেশি চলে, কাস্টমাইজ অর্ডার। আর আমি এগুলো মানে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার কোনো বাইরের ইয়ে নেই। আমার ব্লক বাটিক, তারপর টাইডাই বাটিক, শিবুরি বাটিক, পাঞ্জাবি আছে ছেলেদের। চমৎকার। আর এটা হচ্ছে আমি এই পেজের, যেমন আমি প্রোডাক্ট কিনে এনে সেল করি না। আচ্ছা, কারণ হচ্ছে রিসেলার না। হ্যাঁ, আমি হচ্ছে ক্রিয়েশনে বিশ্বাসী, চমৎকার। নট ওইটাকে বলে কি, রিসেলিং। রিসেলিং ছাড়াও আমি এখন ওয়ার্ডটা ভুলে গেছি। আচ্ছা, নিজস্বতা। হ্যাঁ, ক্রিয়েশন মানে হচ্ছে ওইটার মধ্যে আমাদের নিজেদের ডিজাইনটা থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে নিজস্বতা। র কাপড়ের উপরে নিজেরা ডিজাইন করে, জাস্ট যেটা হবে ওয়ান পিস। চমৎকার। এখন সারা বাংলাদেশে র্যান্ডমলি যাচ্ছে, বাহ। আলহামদুলিল্লাহ। এটাই আর কি। চমৎকার। অনেক ভালো লাগলো যে আপার হচ্ছে নীলাম্বরী কাব্য। আচ্ছা, আমি এটা একটু জেনে আসি যে এত সুন্দর একটা নাম রাখার পেছনে কার হাত ছিল? হাত ছিল, এটা হচ্ছে আমি আর আমার কলিগ দুইজন, তো আমরা দুইজনই এটা করতেছি, রান করতেছি। তো দুইজনে মিলে ইয়ে করেছি, নীলাম্বরী দিয়েছে আমি, কাব্য দিয়েছে সে। চমৎকার। মানে প্রথমে অম্বর দিব কিনা, এই দিব কিনা, আচ্ছা, বিভিন্ন আচ্ছা। ভেবে চিন্তে তারপর নামটা একটু ডিফারেন্ট, রাইট। নীলাম্বরী কাব্য একটা কাব্যিক কাব্যিক ব্যাপার, এবং এটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এখানে তাদের নিজস্ব কিছু হাতের ছোঁয়া, নিজস্ব ভালোবাসা, নিজস্ব শব্দ সবকিছু কিন্তু আছে। এবং নীলাম্বরী কাব্য এখানে আপনারা কিন্তু কি কি পেয়ে যাচ্ছেন, ব্লক, বাটিক, টাইডে আপু কিন্তু বলেছে শিবুরি কাজ, এবং হচ্ছে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন। আর আপু কিন্তু আগেই বলেছে যে ওয়ান পিস মেড কারিগর ডেট, এরকম একটা ব্যাপার যে আপনি যেটা পরবেন বা যেটা আপনি নিবেন সেটা এক পিসই থাকবে যতক্ষণ না আপনি আর একটা সেম পিসের অর্ডার দেন। সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই চমকপ্রদ। আমার কাছে খুব ভালো লাগে যে আমি যেটা পড়ছি শুধুমাত্র আমি পড়ছি, পৃথিবীর আর কেউ পড়তে পারছে না। সো এইরকম ডিজাইনার জিনিসগুলো, ডিজাইনিংয়ের যে ব্যাপারগুলো বা ডিজাইনার ওয়্যার বলেন, এই ব্যাপারগুলো আমাকে খুব টানে, খুব বেশি দারুণ ভালো লাগে। আচ্ছা আপু, এবার হচ্ছে আমরা ডিমার্টের প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে আপনার খাবারগুলো যখন আসে, মানে এগুলো যখন অর্ডার আসে, এগুলো কি মানে হিউজ পরিমাণে আসে, নাকি হচ্ছে যে আপনার যেহেতু শোরুম আছে ওখানে এনে রাখেন, ওখান থেকে যায়? হ্যাঁ, এটার অর্ডার যখন আসে দেখা যায় যে কখনো কখনো হিউজ আসে, মানে এক এক সময় এক এক রকম। আবার দেখা যায় শোরুমে আমাকে স্টোর করতে কিছু দেয়া লাগে। আবার হচ্ছে যেমন আমি মেলাগুলো অ্যাটেন্ড করি, এবং মেলাগুলো খুব বেছে বেছে করি, যেই মেলাগুলো ফ্রুটফুল। এবং যেমন আমি গুলশানে ক্রাউন প্লাজায় আমি মেলা করেছিলাম প্রথমবার, এবং পরের বার আমাকে ইনভাইট করে ওরা নিয়েছে, এবং ওখান থেকে যথেষ্ট ইয়ে হয়েছে, সাড়া পেয়েছেন। হ্যাঁ, এবং ইভেন মাদার্স ডেতে যেটা হলো, মেলাটা একদিনেরই হয়। তো ওখানে আমি অ্যাস্টনিশড হয়ে গেছি যে আমাকে ওখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আমি জানতামই না যে আমি ওয়াও। এবং সেটা ছিল ইন্সপায়ারিং মাদার। ওয়াও, চমৎকার। জাস্ট আমাকে বলে আপনি 27 ফ্লোরে চলে যান। তা আমি বুঝতে পারিনি কেন। ওখানে শুধুমাত্র 5 জন ছিল, একজন ছিল কন্টিনেন্টালের শেফ, আচ্ছা, সব ফিমেলরাই। একজন ছিল সুমিস কেকের সুমি ম্যাডাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি, আর দুইজন ছিল ব্যাংকার। বাহ, চমৎকার চমৎকার। ওই দিনটা আমার জন্য আসলে অনেক স্মরণীয়। অবশ্যই অবশ্যই চমৎকার। একজন মানে মেলা করতে গিয়ে একটা অ্যাওয়ার্ড পাওয়া, সো আর এটা যদি অনাকাঙ্ক্ষিত হয়, সেটা যখন হঠাৎ করে পাওয়া যায়, সেটা আসলে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকে। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনার কাজ দিয়ে, আপনার উদ্যোগ দিয়ে আপনি কি আসলে কারো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন? হ্যাঁ, করতে পেরেছি বলতে
কর্মসংস্থান না, জাস্ট ওর ফ্যামিলি সার্ভাইভ হচ্ছে। ওকে, এটা যেমন আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, এখন একজনই নিয়েছি, তবে আমি আমার নিজের কাজটা করতেই বেশি পছন্দ করি। যখন আচ্ছা আচ্ছা দেখা যায় যে যখন কাজের খুব রাশ আসে, যা মেলা, তখন ওই কাজগুলো জাস্ট আমাকে প্যাকেজিং করাতে হেল্প করে, আচ্ছা আচ্ছা এটাই। আর ওই হিসাবেই ওর ফ্যামিলিকে যতটুকু যা করা লাগে, আচ্ছা, বিশেষ আচ্ছা। করে ওর মেয়েটাকে আমি পড়াশোনার জন্য আমি ইয়ে করি, বাহ। হেল্প করি, কিন্তু এগুলো বলতে চাই না আসলে। আচ্ছা আচ্ছা, চমৎকার। না, আমরা কেন বললাম যে এটা আপনাকে দেখে আসলে অনেকে উৎসাহিত হবে, কারণ একমাত্র উদ্যোক্তার জীবনে এটা সম্ভব। কারণ আমরা চাকরি নিব না, আমরা চাকরি দিব, এবং আমাদের দ্বারা হয়তো আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে বা আমাদের কাজের থ্রুতে আমাদের অনেককেই নিতে হয়। যেমন আপনার দ্বারা হচ্ছে আপনার ডেলিভারি ম্যান, সে উপকৃত হচ্ছে আপনার কাজে যে মেলা করতে বা আপনার যে আচার বানাতে যে হেল্প করছে, সেও কিন্তু স্বাবলম্বী হচ্ছে, তার কারণ আপনার অর্থ দিয়েই সে চলছে। তো এই ব্যাপারগুলো আসলে অনুপ্রাণিত করে যেমন অন্যকে। রসুনের আচারটা, ওটা আচ্ছা। তো হিউজ, যখন বানাই তখন তো একা একা বসে কাটা যায় না, অনেক সময় দেখা যাচ্ছে আমারই কাটতে হয়েছে, আচ্ছা আচ্ছা, কিন্তু ওইটার জন্য আমার লোক লাগে। হ্যাঁ, কিন্তু আমি হ্যাঁ। আচার বানানোটা আমার নিজ হাতেই মেক করি, যে মশলা করা হতে শুরু করে সবকিছু, জাস্ট এই যখন এই আম কাটাটাও আমি নিজে করি, তেঁতুলের ইয়াটাও আমি নিজে করি, কিন্তু ওই রসুনের এই আইটেমটা করতে গেলে আমি একটু সময় লাগে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু, এবার একটু একদম ভিন্ন প্রশ্ন অঙ্গে চলে যায়, সেটা হচ্ছে যে আমরা ঘরে যখন কাজ করি, আমরা গুনগুন করে গান করি, আমরা কবিতা বলি, বা আমরা অনেক সময় নেচেও ফেলি। আপনি আসলে কোনটা করেন? আমি অ্যাকচুয়ালি গান, দেখা যায় আমরা গান প্রেমী সবাই থাকি, আচ্ছা গুনগুন আচ্ছা, করি। তো আবৃত্তি আমি এক সময় করেছি এবং যথেষ্ট তুখর আবৃত্তিকার ছিলাম, কিন্তু মাশাআল্লাহ। এখন আর ওইটা মানে পুরো ধামাচাপা হয়ে আছে। আচ্ছা এখন এই গুনগুন করে একটু গানই গাইতে পারি আর কি। আচ্ছা, না কিন্তু আমরা আজকে একটু গানও শুনবো, আর যেহেতু তুখোর আবৃত্তিকার ছিল, আমরা কানিজ ফাতেমা আপুর মুখে 2 লাইন একটু কবিতাও শুনবো, দুটোই শুনবো। আপু, দুটোই শোনাবেন। হ্যাঁ। আবৃত্তি পারবো না, আবৃত্তির জন্য আমি এখন প্রিপেয়ার না, 2 লাইন। গানটা বলি। আচ্ছা, ঠিক আছে। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমের ঘোরে স্বপন মাঝে মনের কথাই বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে। That's it. চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো। আপু কিন্তু খুব ভালো গান করে, বুঝতেই পারছেন। আচ্ছা, এবার আবার একটু কাজের কথা চলে আসি। আপু বলেছেন মেলা করেন আপনি, আপনার কি মনে হয় যে নতুন উদ্যোক্তাদের জন্য মেলা করা কতটা জরুরি? হ্যাঁ, মেলা করাটা জরুরি এই জন্য যে, কারণ আমি উদ্যোক্তা কেন উদ্যোক্তা হয়েছি, এই জন্য যে আমার জিনিসগুলো মানুষে দেখবে, জানবে, চিনবে। আমি অনলাইনে যতটুকু দেখাবো সেটা একটা পার্ট, বাট আমি যখন সরাসরি জিনিসটা নিয়ে যাব, মেলাতে তো বেশ মানুষ আসে, জাস্ট আমার কার্ডটা নিয়ে গেল, না কিনলো, আমার না সেল হলো, কিন্তু সে হাতে ধরে জিনিসটা দেখতেছে এবং একটা সময় কিন্তু সে নক দেয়, এটা কিন্তু একটা রেজাল্ট আছে। যেমন আমি ক্রাউন প্লাজায় আমি যে সেল যা করেছি, আমাকে দেখা গেছে কার্ড নিয়ে পরে নক দিয়েছে অনেকে। আচ্ছা আচ্ছা, আর মেলাটা নতুনদের জন্য আরো বেশি, নতুন পুরাতন নাই, যারা আমরা এই উদ্যোক্তা যারা বিজনেস করতেছি এবং বিজনেসকে সামনের দিকে আগায় নিতে হলে আমাকে মেলা করতেই হবে। এবং সেই মেলা, আমি অবশ্য মেলাগুলো একটু বেছে বেছে করি, যেখানে আচ্ছা, দেখি আচ্ছা। যে আমার মানে ভালো লাগে না এনভায়রনমেন্ট বা ইয়ে, তো আমি ওই মেলাতে যাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুনদের জন্য ওরা বুঝবে আসলে কেমন কেমন করে যে কোন মেলা করবে কোন মেলা করবে না, এটা কি কোনো টিপস আছে কি? প্রথম দিকে মেলাটা আসলে সম্পূর্ণটা নিজের উপর ডিপেন্ড করে, আচ্ছা। যে সে যদি মনে করে যে হ্যাঁ তার ফ্যামিলি মেনটেন করে সে 2 দিনের হোক 1 দিনের হোক করতে পারে, বা বাসায় তার ওই সাপোর্টটা আছে, তাইলে তাকে মেলা করা ম্যান্ডেটরি, বা আচ্ছা। মেলা করুক। কিন্তু যখন দেখবে, আর মেলাগুলো কোথায় কোনটা করবে, এটা অনেক সময় ইয়েটাও আপনার অ্যামাউন্টটাও ডিপেন্ড করে, আচ্ছা যে মেলার
অনেক সময় দেখা যায় যে সে এফোর্ড করতে পারবে কিনা বা তার ওই পরিমাণ সেল আসবে কিনা, এই আচ্ছা। চিন্তাটা সম্পূর্ণটা তারই থাকবে। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার বলেছে যে আপনি কোথায় মেলা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি অনেক সময় অনেক বড় বড় জায়গার মেলাতে আপনার হচ্ছে স্টল রেন্টটা অনেক বেশি থাকে এবং আপনি সেখানে গিয়ে আপনি এই আপনার যে প্রোডাক্ট ওটা দিয়ে আপনি তুলতে পারবেন কিনা এই জিনিসগুলো আসলে ভেবে দেখবেন। এটা একদমই নতুন বিষয় আমি জানলাম। আপনি এবার লাস্টের দিকে একদমই শেষের দিকে আমরা ঝটপট উত্তর দিবেন। অনেক সময় আমাদের আচার বানানোর পর কিছুদিন পরে দেখা যায় উপরে ফাঙ্গাস পড়ে গেছে সাদা সাদা, এটা থেকে পরিত্রাণের উপায় কি? এটা থেকে পরিত্রাণে এই ফাঙ্গাসটা যাতে না পড়ে এই জন্যই আমাকে আচারটাকে রোদ দিতে হবে। রোদ হচ্ছে মেডিসিন। আচ্ছা আচ্ছা, রোদটা হচ্ছে মানে এই এখন তো বর্ষাকাল, এই বর্ষার আগে যে একটা অনেক দিন রোদ গেছে না, এই রোদটা অবশ্যই প্রতিটা আচারের রোদটা ম্যান্ডেটরি। কিছু আচার আছে আপনার ফ্রিজিং, যেমন হচ্ছে আমড়াটা, তারপরে আলুর বোখারা, তারপর চালতা, বড়ই, কিন্তু এই আচারগুলো লংজিভিটি কম, বেশি দিন রাখা যায় না। আর আমি কেমিক্যালটা একটু কম ইউজ করি, জাস্ট ভিনেগারটাই দিই, আর কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি না। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো যে আপু হচ্ছে কেমিক্যালসের কোনোটাই দেয় না, ভিনেগার দিয়ে আচার তৈরি করে। এই কারণেই আপুর আচারটা একটু রোদে দিতে হবে এবং এই কষ্টটুকু আপনারা করতেই পারেন যদি আপনারা ভেজাল মুক্ত আচার, অথেন্টিক আচার চান। আপু এবার একটু জানতে চাই যে আপনি বলেছেন মধু দেন, অনেক সময় মধুর নিচে এরকম চিনির মতো দেখা যায় একটা লেয়ার, এটা ভেজাল মধু। অবশ্যই আপনি মধু জিনিসটাই, মধু এবং ঘি দুইটা কোনোদিন ফ্রিজে রাখতে হবে না, বাইরেই থাকবে। যখনই দেখবেন যে মধুর নিচে একটা লেয়ার পড়েছে বা চিনির তখনই বুঝবেন যে এটার মধ্যে ভেজাল আছে। আর ঘির ব্যাপারটা হচ্ছে ঘিটা ফ্রিজের জিনিস না, ঘিটা বাইরেই থাকবে এবং শীতের দিন আসলে এটা জমে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু একটু নরমাল টেম্পারেচারে গেলেই তখন ওইটা লিকুইড হয়ে যায়। কিন্তু ঘি কখনো ফ্রিজিং জিনিস না, ঘি বাইরে রাখতে হবে, ঘি কখনোই নষ্ট হবে না। আমি এই ভুলটা আমি করি, আমি ঘিকে মাঝে মধ্যে ফ্রিজে রেখে ফেলি। আচ্ছা আচ্ছা, এই কাজ আর করা যাবে না। তো আমরা ঝটপট অনেক কিছু টিপস পেয়ে গেলাম। আমার মনে হয় দর্শক আপনারা যারা আজকের এই পর্ব কানিজ ফাতেমা আপুর এই পর্বটা যারা দেখছেন, আপনারা অনেক কিছু কিছু টিপস পেয়ে গেলেন এবং আমার মনে হয় পুরো পর্বটাই একদম শিক্ষণীয় ছিল। আপু অনেক প্রয়োজনীয় কথা বলেছেন। আপু আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে কানিজ ফাতেমার যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? ইনশাআল্লাহ আমি আমার এই অবস্থানে এখন কতটুকু কি আছে আমি জানি না, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তবে তারপর আমি স্যাটিসফাইড। তো আমি চাই যে মানুষ তো অবশ্যই উত্তরোত্তর উন্নতি চায়, তো আমি চাই ডে বাই ডে এটা একটা আউটলেট, আমার একটা নিজস্ব আউটলেট হবে এবং সেখানে কিছু কর্মী থাকবে বা আমার কর্মসংস্থানের সুযোগ থাকবে। আর হচ্ছে আমার যে এই পণ্যগুলো দেশের গণ্ডি ছেড়ে বাইরে বিদেশে যাচ্ছে যদিও, তারপর আমি চাচ্ছি আরো মার্কেটটাকে আরো বেশি স্প্রেড করতে এবং বাংলাদেশের মধ্যেও সেটা চাচ্ছি। চমৎকার চমৎকার। দর্শক, কানিজ ফাতেমা আপুর আপনারা কিন্তু স্বপ্নটা জানলেন, একদম আকাশচুম্বী অনেক কিছু চাননি। আপু কি চেয়েছেন? তিনি চেয়েছেন নিজস্ব একটা আউটলেট যেখানে তিনি কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন এবং তার পণ্যগুলোকে সুন্দর করে ডিসপ্লে করতে পারবেন এবং হচ্ছে যাতে ক্লায়েন্টরা এসে দেখে শুনে বুঝে ভালো মতো তার পণ্যগুলো কিনতে পারে। এবং তার ডিমার্টে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো এখনও যাচ্ছে, এখনও দেশের বাইরে যাচ্ছে, কিন্তু তিনি চান তার বিস্তার এত পরিমাণ হোক যেন পৃথিবীর সবখান থেকেই যে কানিজ ফাতেমা নামের একজন আছেন বাংলাদেশে যিনি আচার তৈরি করেন, অ্যাকচুয়ালি তিনি আসলে ব্র্যান্ডিং চান, তার আচারের ব্র্যান্ডিং চান এবং তিনি বৈদেশিক মুদ্রা বাংলাদেশের কোষাগারে আসলে জমা দিতে চান। ব্যাপারটা অনেক বেশি আকর্ষণীয় এবং আমাদের সমাজের জন্য আসলে খুবই ফলপ্রসূ। অনেক ভালো লাগলো এবং আমাদের সবার দোয়া এবং শুভকামনা থাকবে কানিজ আপুর প্রতি। আপু অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আমরা মনে থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে কোশ্চেন করাতে এবং আমার কথাগুলো কষ্ট করে শোনার জন্য। অনুষ্ঠানটাই নারীদের জন্য, সো আমাদের কথা শুনতেই হবে এবং আমার মনে হয় যে দর্শক আপনারা যারা শুনেছেন আমার মনে হয় উপকৃতই হয়েছেন। তো শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পের আজকের পর্ব কানিজ ফাতেমা আপুর এই পর্বটা আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন এবং স্ক্রলে একটা ফোন নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপের, সেখানেও কিন্তু আপনারা নক দিতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম,
শুভ বিকেল।